স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ধারণা স্পেশাল আশীর্বাদ পুষ্ট, এত ব্যর্থতার পরেও তাকে সরে যেতে হয়নি। আর সাখাওয়াত হোসেনকে মানে দুটা লাইন বলেছিল, একটা হচ্ছে রাইফেলের যে গুলির মিলিমিটার সেটা বলেছিল, আর একটা হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেছিল। আমি ঠিক নিশ্চিত না যে কোনটার জন্য তাকে সরে যেতে হয়েছে বা কোনটার জন্য তাকে তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এখন আমি এটা নিশ্চিত যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে শত ব্যর্থতার পরেও সরে যেতে হবে না। এখন কথা হচ্ছে, আপনাদেরকে একটা তথ্য দেই, সেটা হচ্ছে আপনাদের কাছে চমকপ্রদ মনে হতে পারে, আবার অনেকে অলরেডি জানেন। সেটা হচ্ছে বিডিআর এর যে ঘটনাটা ছিল 2009 সালে বিডিআর পিলখানায় যে হত্যাযজ্ঞ হয়েছিল, সেটার জন্য কিন্তু সেনাবাহিনী একটা তদন্ত কমিটি গঠন করেছিল এবং সেই তদন্ত কমিটিতে প্রধান ছিলেন জাহাঙ্গীর আলম সাহেব। তো ওনাকে কিন্তু কেউ, এই যে বিডিআর নিয়ে এখন তো ধরেন যে বলা হচ্ছিল যে বিডিআর এর যে হত্যাযজ্ঞ হয়েছে, বিডিআর এর যে মামলাগুলো, সেগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে, সত্যিকার অর্থে বিচার করা হয়নি এবং এটা আবারও তদন্ত নতুন করে হবে এবং আবারও সাক্ষ্য প্রমাণ সবকিছু হবে বলা হচ্ছে। তো এখন নিশ্চয়ই জাহাঙ্গীর আলম সাহেবকে কেউ, এবং তিনি খুব আগে যেটা হতো যে ডিফেন্সের যারা হচ্ছে অবসরপ্রাপ্ত হলো তারা আমাদের একটু মানে দুরাগত মানুষ থাকে গণমাধ্যম থেকে, কিন্তু এখন যেহেতু জাহাঙ্গীর আলম সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আছেন এবং প্রতিনিয়ত সাংবাদিকদের সাথে কথা বলছেন, গণমাধ্যম কেন তাকে প্রশ্ন করছে না সেটা আমার কাছে খুব মানে অবাকই লাগে বলা যায়, যে গণমাধ্যম কেন তাকে বিডিআর বিদ্রোহ নিয়ে প্রশ্ন করে না। তৎকালীন সময়ে সে যে তদন্ত করেছিল সেটা আলোর মুখ দেখেছিল কিনা, কতখানি দেখেছিল, সে তদন্ত করতে যে কোনো বাধার সম্মুখীন হয়েছে কিনা, অথবা তদন্ত যে আদৌ করতে পেরেছে কিনা, তার সেই কমিটি ছিল কিনা, অ্যাকচুয়ালি সে তার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারে এবং গণমাধ্যমও জানতে চাইতে পারে যে তার অভিজ্ঞতাটা আসলে কি ছিল। সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, সে যা ফাইন্ডিংস পেয়েছে সেটাই বলতে পারে। আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর হয়তো আমরা তার মানে মুখ খোলার মাধ্যমে জানতে পারবো। সে যদি মুখ খোলেন, গণমাধ্যমে বলে, অথবা গণমাধ্যমে এই যে বিডিআর নিয়ে এত কথা হচ্ছে, তাকে কিন্তু গণমাধ্যমের সংবাদকর্মীরা একবারও প্রশ্ন করে না যে তখনকার সময় তার কি অভিজ্ঞতা ছিল। তো এটা আমাকে খুব বিস্মিত করে। আর সামনের দিনে আমি বলে রাখছি, এটা আমার প্রেডিকশন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণে অবনতি হোক, উনি বিগত গভর্নমেন্টের মতোই, বিগত আওয়ামী লীগ গভর্নমেন্টের মতো বলে যাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না, কেউ ছাড় পাবে না, এইদিকে মব জাস্টিসের বিরুদ্ধে কোনো বিচার হবে না। আপনি হচ্ছে দোষর আছে বলে যে কাউরে বাসায় যে আপনি লুটতারাজ চালাতে পারবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী রোগী আসিবার পরে, রোগে মরিয়া যাইবার পরে উপস্থিত হবে। এই ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত হয়তো দেখতে পাবো আমাদের, এবং একটা সময় হয়তো আমাদের এটা আমরা অভ্যস্ততার মধ্যে চলে যাব। চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি এগুলো এমন একটা পর্যায়ে অলরেডি চলে গেছে যে সন্ধ্যার পর বের হতেই এক ধরনের ভয় কাজ করে। খোদ রাজধানীতে কিছু কিছু এলাকায় যাওয়ার ব্যাপারে ভাবতে হয় যে কখন ফিরবো, মানে সেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিনে আলো থাকতে ফিরে আসতে হবে, ওই এলাকা ত্যাগ করতে হবে। এই বিষয়গুলো এখনই ক্যালকুলেশনগুলো মাথায় আসে। তো সামনের দিনে কি হবে এটা বলা খুব মুশকিল। সামনের দিনে আসলে রাজনৈতিক পরিস্থিতি এবং আরো যে বিভিন্ন ক্ষমতার কেন্দ্রে যাবার জন্য যে লড়াই, বিভিন্ন পক্ষের ক্ষমতায় রাজপথ দখলে রাখার যে লড়াইটা হবে, সেখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পারবে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। তার ব্যর্থতার সীমা পরিসীমা পরিমাপ করা যাবে না। তারপর আমি জানি না যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শত শত ব্যর্থতার পরও কি কারণে ক্ষমতায় থেকে যেতে চায়, কারণ তারা তো নির্বাচিত কোনো সরকার না। তো তারপরেও আমি স্বরাষ্ট্র উপদেষ্টার এই আশীর্বাদ পাওয়াটাকে আমি বলবো যে এটা তিনি খুবই ভাগ্যবান যে এত ব্যর্থতার পরে উনি টিকে আছেন। দেখা যাক আর কতদিন টিকে থাকতে পারেন এই ব্যর্থতার দায়ভার নিয়ে।